প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সকলে তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা জানব হিমবাহ সম্বন্ধে। হিমবাহ কি, হিমবাহ সংজ্ঞা, হিমবাহ সৃষ্টির পর্যায়, হিমবাহের প্রকারভেদ, হিমরেখা কি, হিমশৈল কি, ক্রেভাস কি, বাঘশুণ্ড কি। হিমবাহ সম্বন্ধে এই কয়েকটা জিনিস আজ আমরা জানব। প্রথমেই আসা যাক সংজ্ঞা। হিমবাহ কাকে বলে? হিমবাহের সংজ্ঞা কি? হিমবাহ হলো বরফের নদী। যখন ভূমির ঢাল বরাবর বিশাল আকারে যখন জল নেমে আসছে তখন সেটাকে বলা হচ্ছে কি নদী। আর যখন বরফ নেমে আসবে তখন সেটাকে বলা হচ্ছে হিমবাহ। যখন ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন অনেক ধীর গতিতে বিশাল আকার বরফের স্তূপ যখন ধীরে ধীরে নেমে আসবে তখন সেটাকে বলা হচ্ছে হিমবাহ। তাহলে বোঝা গেল ভূমির ডাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন বরফের স্তূপ উপর থেকে নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলা হচ্ছে হিমবাহ। তারপরে আসি হিমবাহ সৃষ্টির পর্যায়। এই হিমবাহ কয়েকটা পর্যায় সৃষ্টি হয়, কয়েকটা ধাপে ধাপে সৃষ্টি হয়। সেইগুলো কি কি? যখন বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বরফের কণায় পরিণত হবে, সেই বরফ যখন পেঁজা তুলোর মতো ভূমির উপর এসে পড়বে তখন তাকে বলা হয় নেভে। সহজভাবে বলতে গেলে স্নোফল। স্নোফল নামটার সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত, অনেকে দেখেওছো সিনেমাতে, না গিয়ে থাকলে যারা গিয়ে দেখেছো ডাইরেক্ট তাদের ব্যাপার তো আলাদা। তখন কি হবে, স্নোফল যখন হয় কি তখন বরফের টুকরোগুলো কি হবে, বরফের কণাগুলো পেঁজা তুলোর মতো ঝিরঝির করে ওপর থেকে নিচের দিকে পড়ে, তখন তাকে বলা হচ্ছে নেভে। ধরো এটা ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের উপর স্নোফল হয়েছে, স্নোফল হয়ে বরফের কণা পেঁজা তুলোর মতো পড়েছে, যেটাকে আমরা কি বলছি নেভে। ধরো নেভে এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, এর উপর আবার স্নোফল হয়েছে, বরফের কণা পড়েছে, সেখানে আবার একটা লেয়ার তৈরি হয়েছে, এখানে আবার একটা লেয়ার তৈরি হয়েছে বরফের কণার, যেটাকে বলা হচ্ছে কি নেফে। এই নেভে পরপর যত হবে তত কি হবে, উপর থেকে নিচের দিকে কিসের সৃষ্টি হবে, চাপের সৃষ্টি হবে। তাহলে নিচের যে লেয়ারটার উপর, নিচের যে লেয়ারটা আছে তার উপর কি হবে, চাপ সৃষ্টি হবে। এই চাপ সৃষ্টি হয়ে নিচের যে বরফগুলো আছে সেগুলো কম্প্যাক্ট হয়ে যাবে, তাদের ঘনত্ব বেড়ে যাবে। ঘনত্ব বেড়ে গিয়ে সেগুলো তার সঙ্গবদ্ধ হয়ে কঠিন একটা বরফ তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে ফিন। এই ফিন আরও সঙ্গবদ্ধ হবে, আরও জমাটবদ্ধ হবে, জমাটবদ্ধ হয়ে তৈরি হবে বরফের স্তূপ। এই বরফের স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর যখন উপর থেকে নিচের দিকে নেমে আসবে তখন তাকে বলা হচ্ছে হিমবাহ। তাহলে বোঝা গেল যখন কি হবে, স্নোফল যখন হবে, স্নোফলের সময় কি হবে, বরফের কণাগুলো ওপর থেকে নিচে ঝিরঝির করে পড়ে আসে, যেটাকে আমরা কি বলছি নেভে। এই নেভে ভূমির উপর পড়বে, যত নেভে পড়বে সেটা কি হবে, উপরে চাপের সৃষ্টি করবে নিচটার উপর। এই চাপ সৃষ্টি হয়ে নিচের যে বরফগুলো আছে সেগুলো সঙ্গবদ্ধ হয়ে যাবে, সঙ্গবদ্ধ হয়ে তৈরি করবে কি ফিন। এই ফিন আরও সঙ্গবদ্ধ হবে, সঙ্গবদ্ধ হয়ে কী করবে, বরফের স্তূপ। এই বরফের স্তূপ যখন পর্বতের ঢাল বরাবর যখন উপর থেকে নিচের দিকে নেমে আসবে তখন সেটাকে বলা হচ্ছে হিমবাহ। যদি পার্বত্য এলাকায় কখনো বেড়াতে যাও দেখবে, বা সিনেমাতেও দেখবে যে বরফ নিয়ে ছোঁড়াছুড়ি করে খেলছে অথচ লাগছে না, সেটা কি সেই উপরে, এটা উপরের স্তরের বরফটা নিয়ে ছোঁড়ে, যেটা অসঙ্গবদ্ধ অবস্থা থাকে, আলগা অবস্থাতে থাকে, সেই জন্যে লাগে না। কিন্তু ওই বরফটাকে নিয়ে, ওই উপরের আলগা বরফটা যদি হাতের মধ্যে খানিকক্ষণ চেপে রাখো তাহলে ওটা শক্ত হয়ে যাবে, ইটের মতো শক্ত হয়ে যাবে, সেইটা ছুঁড়ে মারলে কিন্তু লাগবে এরকম। সেই জন্যে কখনো করবে না, আমার সাথে এরকম একবার হয়েছিল, আমার বন্ধু এবার করেছিল, প্রচণ্ড পরিমাণে লেগেছিল। তাহলে দেখো প্রথমে কী হলো, নেভে সৃষ্টি হলো, তারপরে ফিন সৃষ্টি হলো, তারপরে কী হলো, বরফের স্তূপ তৈরি হলো, তারপর হিমবাহ সৃষ্টি হলো যখন পর্বতের পাদদেশ দিয়ে এই বরফের স্তূপটা নেমে আসছে। তাহলে এই কয়েকটা পর্যায়ে হিমবাহ সৃষ্টি হয়ে থাকে।
তারপরে আসি হিমবাহের প্রকারভেদ। হিমবাহ বিশারদ আলমান এই হিমবাহের প্রকারভেদ করেছেন অবস্থান অনুসারে। সেই প্রকারভেদগুলো কি? প্রথমেই আসি মহাদেশীয় হিমবাহ, তারপরে আসি পার্বত্য হিমবাহ, তারপরে আসি পাদদেশীয় হিমবাহ। তাহলে হিমবাহ বিশারদ আলম্যান হিমবাহকে তার অবস্থান অনুসারে এই কয়েকটা ভাগে ভাগ করেছেন: মহাদেশীয় হিমবাহ, পার্বত্য হিমবাহ এবং পাদদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ কি? যখন মহাদেশের বিশাল এলাকা জুড়ে যখন বরফ অবস্থান করবে তখন সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহ কি? মহাদেশ আছে, মহাদেশের বিশাল এলাকা জুড়ে কি আছে? বরফ অবস্থান করছে মোটাভাবে, সেটাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? আন্টার্কটিকার ল্যামবার্ট। তারপরে আসি পার্বত্য হিমবাহ। যখন উঁচু অক্ষাংশে, উঁচু পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ পর্বতের খাদ বরাবর যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হচ্ছে পার্বত্য হিমবাহ। বিশাল আকার বরফের স্তূপ, বিশাল বরফ যখন পর্বতের খাড়ায় পর্বত আছে, পর্বতের খাদ বরাবর যখন উপর থেকে নিচের দিকে নেমে আসবে তখন সেটাকে বলা হচ্ছে পার্বত্য হিমবাহ। পৃথিবীর সব থেকে দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ট। পাদদেশীয় হিমবাহ কি? যখন পার্বত্য হিমবাহ পর্বতের ঢাল বরাবর নিচতে নেমে এসে পর্বতের নিচই বা পর্বতের পাদদেশে যখন জমা হয় তখন সেটাকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। এটা ধরো পাহাড় আছে বা পর্বত আছে, এই পর্বতে কি হয়েছে? হিমবাহ ধরো নেমে আসছে, হিমবাহ নেমে এসে পর্বতের নিচতে, পর্বতের পাদদেশে যখন জমা হবে তখন সেটাকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। পৃথিবীর সব থেকে বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? আলাস্কার ম্যালাস্পিনা। আলাস্কার ম্যালাস্পিনা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাদদেশীয় হিমবাহ। এইগুলো পরীক্ষাতে বারে বারে আসে, খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আর ভারতের সব থেকে বড় মহাদেশীয় হিমবাহের নাম কি? সিয়াচেন। আর পৃথিবীর হচ্ছে ল্যামবার্ট। তারপরে আসছে হিমরেখা। হিমরেখা কি? হিমরেখা হলো এমন একটা রেখা যার উপরে সারা বছর বরফ থাকে এবং যার নিচই বরফ গলে জল হয়ে যায়, সেই রেখাকে বলা হচ্ছে হিমরেখা। এই হিমরেখার উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যত যাওয়া যাবে তত কি হবে? কমতে থাকবে। শেষে মেরুতে গিয়ে একদম ভূমির উপর অবস্থান করে এই হিমরেখাটা। তাহলে হিমরেখা হলো কি? হিমরেখা হচ্ছে এমন উচ্চতায় একটা অবস্থান, তেমন একটা অবস্থান যার উপরে সব সময় বরফ থাকে, সারা বছর বরফ থাকে এবং যার নিচে সারা বছর বরফ বলে জল হয়ে যায়, সেখানে কোনো সময় বরফ দেখা যাবে না, যে উচ্চতার নিচই, সেই রেখাটাকে বলা হচ্ছে হিমরেখা। তারপরে আসছে হিমশৈল। হিমশৈল কি? হিমশৈল সহজ কথায় বলতে গেলে একটা বরফের পাহাড় যেটা সমুদ্রের জলের উপর ভাসমান অবস্থাতে থাকে। তাহলে দেখো হিমশৈলটা কি? এইটা ধরো সমুদ্র, এই দিকটা সমুদ্র আছে, এই দিকটা কি আছে? সমুদ্র আছে, সমুদ্রের জল আছে, আর এইখানে আছে কি? মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহটা ভেঙে এই হিমশৈল তৈরি হয়। এখানে কি আছে? মহাদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহ কি হয়? মাঝে মধ্যে সমুদ্রের জলের উপর এসে
চলে আসে, সমুদ্রের জলের উপর চলে আসে। সমুদ্রের জলের উপরে যখন এই মহাদেশীয় হিমবাহ চলে আসে তখন এই হিমবাহটার নিজস্ব একটা চাপ আছে, জলের একটা ঊর্ধ্বমুখী চাপ আছে এবং বায়ুপ্রবাহ আছে। এই সব কারণে এই মহাদেশীয় হিমবাহটা খানিকটা অংশ কী হয়, ভেঙে আলাদা হয়ে যায়। ভেঙে আলাদা হয়ে এই সমুদ্রের জলের উপর ভাসতে থাকে, ভেঙে আলাদা হয়ে এই সমুদ্রের জলের উপর ভাসতে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে হিমশৈল। তাহলে হিমশৈল একটা বরফের পাহাড় যেটা সমুদ্রের জলের উপর ভাসমান অবস্থাতে থাকে এবং যেটা সৃষ্টি মহাদেশীয় হিমবাহ থেকে। আর এই হিমশৈলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর 9 ভাগের 1 ভাগ জলের উপরে থাকে এবং 9 ভাগের 8 ভাগ জলের নিচতে থাকে। এটা যদি হিমশৈল হয়, এই হিমশৈলের বেশিরভাগ অংশটাই জলের নিচতে থাকে। এর 9 ভাগের 1 ভাগ জলের উপরে থাকে এবং 9 ভাগের 8 ভাগ জলের উপরে থাকে। সেই জন্যে জাহাজে করে বা নাবিকরা যখন যায় তখন কি হয়, উপর থেকে দেখে মনে হবে যে জলের উপর একটা সামান্য একটা বরফের টুকরো ভাসছে, কিন্তু তা ঠিক নয়, তার বেশিরভাগ অংশটাই জলের নিচতে আছে। এই হিমশৈলতে ধাক্কা খেয়ে বিখ্যাত যে টাইটানিক জাহাজ, সেই টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল এই তার প্রথম যাত্রাতেই বলে এই হিমশৈলতে ধাক্কা খেয়ে। কি হয়েছিল, হিমশৈল আছে সেই বরফের যে পাহাড় আছে সেটা প্রচণ্ড কুয়াশা থাকার কারণে খুব দূর থেকে নজরে তাদের আসেনি, কাছাকাছি যেয়ে দেখছে বরফের পাহাড়, তখন দুর্ঘটনাটা ঘটে টাইটানিক জাহাজের সাথে। প্রচুর লোক মারা গিয়েছিল সেই দুর্ঘটনাতে। তাহলে হিমশৈল কি বোঝা গেল, হিমশৈল হচ্ছে একটা বরফের পাহাড় যেটা সমুদ্রের জলের ওপর ভাসমান অবস্থাতে থাকে, যার 9 ভাগের 1 ভাগ মাত্র জলের উপরে থাকে এবং 9 ভাগের 8 ভাগ জলের ভিতরে থাকে, বেশিরভাগটাই জলের ভিতরে থাকে। এবং যেটা কি হচ্ছে মহাদেশীয় যে হিমবাহ আছে, এই মহাদেশীয় হিমবাহ থেকেই এই হিমশৈলের সৃষ্টি হয়ে থাকে। তারপরে আসি ক্রেভাস। সহজ কথায় বলতে গেলে ক্রেভাস কি, ক্রেভাস হচ্ছে বরফের উপর খাত, বরফের খাত, সেটাকে বলা হচ্ছে ক্রেভাস। এটা কি পার্বত্য এলাকা, হিমবাহর যে গতি, সেই গতিটা সব জায়গায় সমান থাকে না, কোনো জায়গায় বেশি থাকে আবার কোনো জায়গায় কম থাকে। তার কারণটা কি, হিমবাহের তলাটা যেটা থাকে, পার্বত্য এলাকার যে তলাটা থাকে সেই তলাটা সবসময় সমান নয়, কোথায় এবড়ে খেবড়ো, কোথায় মসৃণ। সেই জন্য কী হয়, এই কোথাও গতিবেগ বেশি, কোথাও গতিবেগ কম। সেই কারণে এই হিমবাহের উপরের অংশে এরকম ছোট ছোট খাঁজের সৃষ্টি হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে ক্রেভাস। এই যে ছোট ছোট কড়াতে দাঁতের মতো খাঁজের সৃষ্টি হলো, সেটাকে বলা হচ্ছে কি ক্রেভাস। আর হিমশৈল যখন যায়, তখন যাওয়ার পথে এই পার্বত্য এলাকা মানে পর্বতের যে গা আর হিমশৈল এর মাঝে যে এই খাঁজটা সৃষ্টি হলো, সেইটাকে বলা হচ্ছে বাগসুন্ড। তাহলে বোঝা গেল ক্রেভাস কি, ক্রেভাস হচ্ছে বরফের উপর ছোট, তার তুলনায় বাগসুন্ডটা বেশি, গভীরতা বেশি হয় ক্রেভাসের থেকে। এইগুলো পর্বত আরোহীদের পক্ষে ভীষণভাবে বিপজ্জনক। সেই জন্য ক্রেভাস, বাগসুন্ড এগুলোকে পর্বত আরোহীদের মৃত্যুর ফাঁদ বলা হয়ে থাকে। অনেক সময় ভুল করে এর উপর পা দিয়ে ফেলে, ওপরে বোঝা যায় না, ওপরে পাতলা বরফের লেয়ার পড়ে যায়, সেই লেয়ারটা উপর থেকে বোঝা যায় না, এবার পা দিয়ে দিলেই নিচেই প্রচুর গভীর খাত, নিচের গভীর খাতে সে পড়ে যায়, তখন তার মৃত্যু ঘটে। সেখান থেকে বাঁচার আশা প্রায় থাকে না বললেই চলে। এগুলো খুবই বিপজ্জনক পর্বত আরোহীদের পক্ষে, সেই জন্য এগুলো পর্বত আরোহীদের মৃত্যুর ফাঁদ বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল এই পর্যন্তই আজকের এই ভিডিও। যদি বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেটা আমি পরবর্তী ভিডিওতে বোঝাবার চেষ্টা করব। সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।